আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে নিহত হওয়ার পরে এই যে আজকে 9 তারিখ পর্যন্ত প্রায় 10 দিন এই ইরান নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল, অর্থাৎ ইরানের নির্বাচিত কোনো নেতৃত্ব ছিল না আনুষ্ঠানিকভাবে। কিন্তু পরোক্ষভাবে তারা তার পরপরে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরপরে বা নিহত নিশ্চিত হওয়ার পরপরে পরোক্ষভাবে তারা আয়াতুল্লাহ আলী খামেনির মেজর ছেলে মোস্তফা খামেনিকে তারা তাদের নেতা কিন্তু নির্বাচন করে রেখেছিল। এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি। বিশেষ করে ইসরায়েলের যে হারেস পত্রিকা, সেই হারেস পত্রিকার উদ্ধৃতি দিয়ে আমরা বলেছিলাম। অবশেষে সেই সমস্ত জল্পনা কল্পনা সব কিছু অবসান ঘটিয়ে গতকালকে এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন তাদের ধর্মীয় নেতা হিসাবে তারা ঘোষণা করেছে। এখন এই মোস্তফা খামেনিকে নেতা হিসাবে ঘোষণার পর আমেরিকার প্রতিক্রিয়া কী হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কৌশলগত বিভিন্ন স্থাপনায় এক পক্ষ আরেক পক্ষের উপরে আঘাত হানছে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন এই যুদ্ধ শুরু হওয়ার পর, অর্থাৎ এই যুদ্ধ কিন্তু শুরু করেছিলেন আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই যে অপারেশন এপিক ফিউরি বা অপারেশন লায়ন রেডস যেটি হোক, এই দুইটা তারা পরিচালনা করেছে। পরিচালনার প্রাথমিক পর্যায়ে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ ইরানের শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দকে হত্যা করতে তারা কিন্তু সফল হয়েছে। সেই সফলের হওয়ার পরে ইরান নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল। অনেকে ধারণা করছিল বা ইরানের অবস্থা করুণ হবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ধারণা ছিল যে মাথা সরিয়ে দিলে বড়ি নিস্তেজ হয়ে যাবে, এরকম। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক ঘন্টা পরে ইরান ঘুরে দাঁড়িয়েছে। মাথা অকেজো হলেও তাদের শরীর বা দেহ কিন্তু কাজ করেছে। তারা দেদারসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটিগুলো আছে, ওই সমস্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্রমান্বয়ে একের পর এক হামলা করে যুক্তরাষ্ট্র বা আরব দেশগুলো বা ইসরায়েলকে কিন্তু অস্থিতিশীল করে রেখেছিল বা ইসরায়েলকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলেছিল। এখন এই অবস্থার ভিতর দিয়ে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য নিহত হয়েছে, অনেক সৈন্য হতাহত হয়েছে, এরকম খবরাখবর রয়েছে। এবং এই পাল্টা হামলাতে ইরানের যে প্রায় 1000+ সাধারণ মানুষ নিহত হয়েছে এবং এই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি। এখন এই যে পাল্টা হামলা এটা চলমান, এই পাল্টা হামলার পরে ইরান নেতৃত্ব শূন্য অবস্থায় তারা যতটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, যতটা পাল্টা হামলা পরিচালনা করতে পেরেছে, এটা অবশ্যই ইরান প্রশংসার দাবিদার বা প্রশংসার দাবি রাখে। কেননা যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নাই, দেশের ভিতরে বিশৃঙ্খলা, যে যার যার মতো করে কাজ করবে বা যে যার যার মতো করে এখানে সিদ্ধান্ত নেবে, এরকমই হওয়ার কথা ছিল। কিন্তু তারপরও ইরান সুগঠিতভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা জানেন যে কয়েক মাস পূর্বেও আমরা ইরানের ভিতরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বিরোধী একটা বিক্ষোভ দেখেছিলাম। কিন্তু এই যে যুদ্ধকালীন অবস্থায় সকল সাধারণ ইরানি কিন্তু এক হয়ে গেছে। তারা সকল ভেদাভেদ ভুলে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, অর্থাৎ তাদের সর্বোচ্চ নেতা যে বা যারাই থাকুক না কেন নেতৃত্বে, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। অর্থাৎ এতদিন পর্যন্ত সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগ এখন তারা আপাতত সাইড করে রেখে তারা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এটা ইরানের সবচেয়ে বড় শক্তি। আর সেই ঐক্যবদ্ধ শক্তি হয়ে তারা কিন্তু রাস্তায় রয়েছে, এই বিষয়টা আমরা দেখেছি। আপনারা জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার পরে প্রায় 40 দিনের শোক ঘোষণা করেছে। এটা একটা কৌশল ইরানের। কেননা যখন শোক থাকবে মানুষজন তখন রাস্তায় থাকবে, মানুষজন যখন রাস্তায় থাকবে তখন সেখানে বিক্ষোভ হওয়ার সুযোগ থাকবে না। যখন বিক্ষোভ হওয়ার সুযোগ থাকবে না তখন ইরান বা ইসরায়েল বা আমেরিকার কোনো যেই মদতপুষ্ট কেউ সেখানে সুবিধা করতে পারবে না। এটা ইরানের একটা কৌশল। এই হচ্ছে সেখানকার অবস্থা। তারপরে আমরা বিভিন্ন মারফতে জানতে পারলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা ধর্মীয় নেতার দায়িত্ব পালন করতেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেজর ছেলে মোস্তফা খামেনি। কিন্তু ইরান এটা কৌশলভাবে ঘোষণা করেনি এতদিন পর্যন্ত। কেননা ইরানের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে তারা যদি নাম প্রকাশ করে তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হয়তো সেই নতুন ধর্মীয় নেতাকেও তারা টার্গেটে নিয়ে আসবে বা টার্গেট করবে।
এজন্য তারা নাম প্রকাশ করবে না, এরকম কথা বলা হয়েছিল। কিন্তু সব কিছুকে অবাক করে দিয়ে সকল জল্পনা কল্পনা শেষ করে গতকালকে কিন্তু ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম প্রকাশ করে দিল। সেই ধর্মীয় নেতা, আমরা যেই কথাটা বলেছিলাম যে হারেসের বা ইসরায়েলের যে সংবাদপত্র হারেসের বরাত দিয়ে বা উদ্ধৃতিতে যে কথা বলেছিলাম যে সর্বোচ্চ ধর্মীয় নেতার ছেলে মুস্তফা খামেনি, সেটাই গতকালকে দেখলাম যে মুস্তফা খামেনির নামই তারা ঘোষণা করেছে। এখন এই মুস্তফা খামেনির বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক আপত্তি রয়েছে, কেননা সেখানে যুক্তরাষ্ট্রের পছন্দের কিন্তু এই যে মোস্তফা খামেনি নন, সেখানে অন্য কেউ হয়তো হবে। আর এই ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক পূর্বেই দিয়ে রেখেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল সেখানে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির রেজিম বা আয়াতুল্লাহ আলী খামেনির আশেপাশে যারা ছিলেন বা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেপেলে, এরা আসলে এরকম এই জায়গায় আসতে পারবে না। তাহলে আসবে কারা? এখানে হয়তো বা তাদের পছন্দের হয়তো বা ওই যে আপনার রেজা শাহর ছেলে, আপনার ওই যে শাহ বংশের একজন যে যিনি ইয়াতে রয়েছে, আমেরিকাতে অবস্থান করতেছে। সুতরাং হয়তোবা সে, হয়তোবা তাদের মদপুষ্ট বা ইসরায়েলের মদতপুষ্ট বা ইসরায়েল বা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে এরকম অন্য কাউকে হয়তোবা তারা নির্বাচন করতে চেয়েছে। কিন্তু এই যে মোস্তফা খামেনিকে নির্বাচন করার পিছনে সেখানে হয়তোবা আইআরজিসির সবচেয়ে বড় ভূমিকা ছিল, কেননা এই যে মোস্তফা খামেনি কিন্তু আইআরজিসিকে পরোক্ষভাবে পরিচালনা করছিলেন, বা এই যে মোস্তফা খামেনি কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির জীবদ্দশায় তিনি কিন্তু পর্দার আড়ালের থেকে বড় ধরনের প্রভাব রাজনীতিতে রাখতেন বা আইআরজিসির ভিতরে রাখতেন, এবং আইআরজিসির ভিতরে তার সবচেয়ে বড় একটা গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু ইরানের যে এক্সপার্ট কাউন্সিল ছিল, ধর্মীয় যে এক্সপার্ট কাউন্সিল 88 সদস্যের, সেই এক্সপার্ট কাউন্সিল হয়তো মোস্তফা খামেনিকে নির্বাচন করতে চায়নি বা নির্বাচিত করতে রাজি হয়নি, এরকম একটা খবর কিন্তু ছিল। তবে এই ক্ষেত্রে যে খবরটা পাওয়া যায়, এই এক্সপার্ট কাউন্সিল মুস্তফা খামেনিকে নির্বাচন করতে না চাওয়ার কারণটা ছিল এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই কিন্তু তার ছেলেকে ক্ষমতায় দেখতে চাননি। কারণ কি, এতে আয়াতুল্লাহ আলী খামেনির ভাষ্য অনুযায়ী এতে যে বংশানুক্রমিক যেই রাজনীতি, সেই রাজনীতি এসে যায়। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর যে করে হোক, এই যে পক্ষগুলো হোক, তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করেছে। এখন আমেরিকা এবং ইসরায়েল কি প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয়। আর যুদ্ধ বর্তমানে যে অবস্থা রয়েছে, সেই অবস্থার ভিতরে আপনি দেখেন যে কোনো পক্ষই শান্ত নেই, কোনো পক্ষের ভিতর থেকে যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিত নেই। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্রমাগত হামলা করতেছেন, আবার আরও বেশি হামলা হবে এরকম হুমকি দামকি দিচ্ছেন, এবং কি ইরানের যে সমস্ত তেল শোধনাগারগুলো রয়েছে দেদারসে, সেই সমস্ত তেল শোধনাগারগুলোতে হামলা পরিচালনা করতেছেন। এমনকি ইরানের মানুষের বেঁচে থাকার জন্য যে পানির পাইপলাইন রয়েছে, বিশুদ্ধ পানি শোধনাগার, যেটা এই যে সামুদ্রিক লবণাক্ত যে পানি আছে, সেই পানিকে তারা শোধন করে, সেই পানি অত্যন্ত জটিল প্রক্রিয়া শোধন করে, সেটা তাদের খাবারের পানি হিসাবে বা ব্যবহারের পানি হিসাবে তারা ব্যবহার করে। সেই শোধনাগারে কিন্তু হামলা চালিয়েছে মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান। এখন এটা হয়তোবা মার্কিন প্রেসিডেন্ট এই জন্য এই হামলাটা পরিচালনা করে ইরানকে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা যেন দেখো কাতারে বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেন তাদের পানি শোধনাগারে যে হামলা করেছিল, তেল শোধনাগারে যে হামলা করেছিল, এইটা তার একটা জবাব বা তার একটা প্রতিশোধ হিসেবে তিনি কি এই হামলা পরিচালনা করেছেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলা এই শোধনকৃত পানির উপরে কতটা নির্ভরশীল, আপনি দেখেন যে কাতার বা সৌদি আরব বা অন্যান্য দেশগুলো তারা যে এই যে সামুদ্রিক যে পানি রয়েছে, যে পানি শোধন করে, তারা নিজেরা খাবার বা নিজেরা ব্যবহারের জন্য যে পানিটা ব্যবহার করে, এই যে শোধনকৃত পানির উপরে তারা প্রায় কোনো দেশ 75%, কোনো দেশ 80%, কোনো দেশ 75 থেকে 80-র ভিতরে অনেক দেশ নির্ভরশীল। কিন্তু ইরানের কথা যদি চিন্তা করেন, ইরান কিন্তু এই পানির উপরে মাত্র 30 থেকে 32% বা 37% সম্ভবত এরকম একটা হিসাব রয়েছে, 30 থেকে 37% নির্ভরশীল। এখন এই যে 30 থেকে 37% ইরান নির্ভরশীল, সেই ইরানের সেই 37% নির্ভরশীলকৃত সেই শোধনাগারে হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে এখানে তারা ইরানের মানুষকে ওই যে একটা কথা আছে না, যে আমাদের বাংলাদেশের 7ই মার্চের ভাষণে কিন্তু বঙ্গবন্ধুর একটা কথা দেখবেন, শুনবেন, সেই ভাষণে বঙ্গবন্ধু একটা বলেছিলেন, তোমরা আমাদের ভাই, তোমরা ব্রাকে থাকো, হ্যাঁ, আমরা তোমাদেরকে কিছু বলবো না, আমরা তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, এরকম একটা কথা কিন্তু বলেছিলেন।
তদ্রুপ ইরানের জনগণকে এখন মার্কিন প্রেসিডেন্ট ওই যে পানিতে মারার মনে হয় কোনো প্রতিজ্ঞা করেছে, বাতে মারার কোনো একটা প্রতিজ্ঞা করেছে আমার কাছে মনে হয়। কেননা আর যদি সেটা যদি না হতো তাহলে এই যে পানির ট্যাঙ্কে বা পানির লাইনে তারা কেন হামলা চালাচ্ছে বা চালাবে? হ্যাঁ, ইরান করতে পারে। ইরান তো যুক্তরাষ্ট্রের মতো এরকম মানবাধিকার কী বলে যে মানবাধিকার যে সমস্ত বিষয়গুলো এটি তো ইরান তোয়াক্কা করে না। তাই ইরান যে সমস্ত কাজ করতে পারে, ইরানের দ্বারা যে সমস্ত কাজ করা সম্ভব, যুক্তরাষ্ট্রের দ্বারা তো ওই সমস্ত কাজ করা সম্ভব হওয়ার কথা না। এখানে তো যুক্তরাষ্ট্রের তার নীতি নৈতিকতা দেখানোর কথা ছিল না, কেননা তারা বিশ্বে তাদের যেই গণতন্ত্র, মানবাধিকার এই সমস্ত বিষয়গুলো তারা বিক্রি করে। তারা গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ফেরিওয়ালা তারা এই যে আপনার হিসেবে নিজেদেরকে প্রচার করে। সুতরাং তারা তো এখানে ইরানের মতো এইরকম কাজ তাদের করা উচিত হয়নি। এখন বাংলাদেশে যে বিষয়গুলো রয়েছে, যেমন ওই একটা কবিতা রয়েছে না আপনার, সুকুমার রায় সম্ভবত, ওই যে কুকুর আসিয়া দিল কামড় প্রতীকের পায়, কামড়ের চোটে ২০ দাঁত ফেটে বিষ লেগে গেল, তাই এরকম একটা কবিতা রয়েছে না? হ্যাঁ, এখন সেই কবিতার মতো করে ইরান যদি যুক্তরাষ্ট্রকে যেরকম কোয়ালিটিতে হামলা করেছে, বা যুক্তরাষ্ট্রের যে বন্ধু রাষ্ট্রের যে পানির পাম্পে হামলা করেছে, এখন ইরানকে যদি আপনি নিচু মনে করেন, ইরানকে যেহেতু আপনি এত ছোট মনে করেন, এত মানে এখানে ছোট বলতে ইরানকে আপনারা ছোট চোখে যেভাবে দেখেন আর কি, মর্যাদা দিক দিয়ে, সেক্ষেত্রে ইরানের দ্বারা সকল কাজ করা সম্ভব। সুতরাং আপনারা যেহেতু উচ্চ বংশের, উচ্চ জাতের, সুতরাং আপনাদের তো এরকম কাজ করা, পানির পাম্পে হামলা করে মানুষকে, সেখানকার মানুষকে বাতে পানিতে মারার এরকম প্রচেষ্টা তো আপনাদের দ্বারা আসলে কাম্য নয়। আর তাছাড়া আপনারা তো সেখানকার জনগণকে আপনারা বলেছেন যে সেখানকার জনগণকে আপনারা মুক্তি দিবেন, সেখানকার জনগণের জন্য আপনারা কাজ করতে এসেছেন, সেখানকার জনগণ আপনাদেরকে বরণ করে নিচ্ছে, এরকম কথা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বলেছিলেন। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট এই সমস্ত কথা বলার পর এখন সেই দেশের মানুষকে, জনগণকে কষ্ট দেওয়ার জন্য এখন তারা এই যে পানির পাইপলাইনে যেন হামলা করলে, এটা কতটা নৈতিকতা সম্পন্ন, কতটা বৈধতা সম্পন্ন, সেটা আপনারা বলবেন দর্শক। এই হচ্ছে সেখানকার অবস্থা। এখন সেখানে যদি আপনারা যদি আরও একটা বিষয় দেখেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সৈন্য মারা গেছে, এখানে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 200-র মতো সৈন্য তারা এখানে তাদেরকে বন্দি করে রেখেছে। এখন এটা কোথা থেকে বন্দি করেছে, কীভাবে করেছে, সেটা তথ্য আমাদের কাছে নাই। এটা কতটা সঠিক সেই তথ্য আমাদের কাছে নাই। তবে এই যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য নিহত হয়েছে, এবং অনেক আহত হয়েছে, সেই নিহত সৈন্যদেরকে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই যুক্তরাষ্ট্রে নেওয়ার পরে নিজে তাদেরকে ধারিয়ে যেভাবে স্যালুট দিয়েছেন, সেই স্যালুটের ধরন দেখে বোঝা যায় এই যুদ্ধ তারা অনেক দূর এগিয়ে নেবেন, এই যুদ্ধ তারা শেষ করে ছাড়বেন মনে হয় আমার কাছে। কারণ কি, মার্কিন প্রেসিডেন্ট এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের যে বিমান বাহিনীর রণতরী রয়েছে সেটা যেভাবে নিয়ে আসতেছে আরও নতুন করে, এবং তাদের যে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ বিমানগুলো এনে যেভাবে তাদের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, সব মিলে মনে হচ্ছে ইরানের উপরে তারা বড় কোনো ধরনের প্রতিশোধ আরও নেওয়ার সম্ভাবনা রয়েছে, বড় কোনো হামলা বা অ্যাটাক আসতেছে আমার কাছে মনে হয়। এখন এই হামলাতে ইরান কতটুকু নিজেকে সেভ করতে পারবে, চীন রাশিয়া যতটুকু বলা শোনা যাচ্ছে যে চীন রাশিয়া পরোক্ষভাবে সুবিধা দিচ্ছে, পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করতেছে। এখন এই পরোক্ষভাবে সহায়তা পেয়ে কতটুকু টিকে থাকতে পারবে সেটা এখন দেখার বিষয়। এই যুদ্ধে আসলে ইরানও লাভবান হচ্ছে না, যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে না, উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে। কিন্তু এই যুদ্ধে যদি আপনি হিসাব করেন, একদিকে রাশিয়া এবং অন্যদিকে চীন কিন্তু লাভবান হচ্ছে। এখন রাশিয়া চীন কীভাবে লাভবান হচ্ছে সে বিষয়ে হয়তো আমরা অন্য সময় অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু এখন আলোচনা করতে গেলে আমাদের এই বিষয়টা আরও বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। এই যুদ্ধ কবে শেষ হবে, কোনো পক্ষে থেকে এই যুদ্ধ শেষ হওয়ার কোনো ইঙ্গিত নাই। আমরা আশা করি এই যুদ্ধটা খুব দ্রুত এবং আরও কম ক্ষয়ক্ষতি, মানে আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আগেই যুদ্ধটা শেষ হওয়া উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।